তোর দহনের অগ্নিশিখায় লেখিকা জুনায়া জিনু পর্ব 50। সকাল 10টা। সকলে নিচে যে যার লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। লাগেজগুলো গাড়িতে তোলা শেষ হলেই সকলে চলে যাবে জাহানারা মঞ্জিল ছেড়ে। ছেলেরা সকলে গাড়িতে সবার লাগেজ তুলছে। বড়রা অনেক আগেই চলে গেছে বিদায় নিয়ে। তারা ভোর 6টার দিকে রওনা দিয়ে দিয়েছে, তার কারণ বাসায় গিয়ে তাদের রান্না করতে হবে। তাই তারা আগেই চলে যায় শাহিদ খানের কাছে বিদায় নিয়ে। তাদের সাথে ডালিয়া বেগম ও টয়াও চলে গেছে, তার কারণ টয়া বাকিদের সাথে যেতে চায় না। আসার সময় তার যেই হালটাই না হয়েছিল একা পড়ে, তাই এবার আর সেই ভুল করতে চায়নি সে, তাই চলে গেছে শারমিন বেগমদের সাথে। শাহিদ খানের কাছে থেকে বিদায় নিয়ে ছোটরা গাড়িতে উঠে বসে। তারাও শাহিদ খানের কাছে বিদায় নিয়ে তার ব্যথাতুর শরীরটাকে নিয়ে এগিয়ে গাড়িতে গিয়ে পেছনের সিটে বসে পড়ে। সকলে আসার মতো করেই যাচ্ছে, তবে এবার শুধু তারাদের গাড়িতে তাজ যাচ্ছে, আর তাজের গাড়ি চালাচ্ছে জয়, ও আরেকটা গাড়ি চালাচ্ছে তাহসান। সূর্য এখন আর গাড়ি চালাবে না, তার কারণ তারার শরীরটা অসুস্থ, তাই সে তারার দেখাশোনা করার জন্য তারার সাথে থাকবে। সকলে গাড়িতে উঠে গেলে তুর্য শাহিদ খানের দিকে এগিয়ে গিয়ে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, সাবধানে থেকো আর ঠিকমতো কিন্তু ওষুধগুলো খেও। তুর্যের কথা শুনে শাহিদ খান মুখ ভার করে বলে ওঠে, সে না হয় খাবো, কিন্তু দেখো আমার গিন্নির যাতে কখনো কোনো সমস্যা না হয়, ও যাতে কখনো কোনো কষ্ট না পায় বলে রাখলাম। শাহিদ খানের কথা শুনে হাসে তুর্য, হালকা হেসে বলে ওঠে, আমি থাকতে তোমার গিন্নি কষ্ট পাবে তোমার মনে হয়? তুর্যের কথায় শাহিদ খান তুর্যের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, তো তো তুমি থাকতে কখনো আমার গিন্নি কষ্ট পাবে না। আমি জানি, তুমি যতই আমার শত্রু হও না কেন সেই বিশ্বাসটুকু আমার আছে। শাহিদ খানের কথায় তুর্য হেসে বলে ওঠে, বুঝেছি, এবার তাহলে গেলাম কেমন? তুর্যের কথায় শাহিদ খান গম্ভীর মুখ করে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ যাও। শাহিদ খানের কথায় তুর্য মৃদু হেসে শাহিদ খানের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে চলে যায়। শাহিদ খান তাকিয়ে আছে সব গাড়ির দিকে। তুর্য সোজা গিয়ে পিছন সিটে দরজা খুলে উঠে বসে। তারা ক্লান্ত থাকায় সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। গাড়ির দরজা খোলায় মাথা তুলে তাকায় সে। তুর্যকে আসতে দেখে সে সোজা হয়ে বসে। তুর্য পকেটে থেকে ফোন, ওয়ালেট এসব বের করে তার পাশে রাখতে থাকে। এর মাঝে তাহসানের গাড়ি ছাড়ে। পরপর জয় ও তাজও গাড়ি ছেড়ে দেয়। মুহূর্তে গাড়ি বেরিয়ে যায় জাহানারা মঞ্জিল থেকে। গাড়িগুলো চোখের সামনে অদৃশ্য হতেই শাহিদ খানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস। তুর্য ওয়ালেট আর ফোন পাশে রেখে তারার কাছে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে তাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে ধীরে কণ্ঠে বলে ওঠে, এবার ঘুমা শান্তিতে, বাড়িতে পৌঁছালে ডেকে দেব। তুর্যের কথায় আর সে কথা বাড়ায় না। শরীর বেশ ক্লান্ত থাকায় তারা তুর্যের কাছে আরও একটু ভালো করে ঘেঁষে বসে। বাম হাত দিয়ে তুর্যকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে। তুর্য তা দেখে হালকা হেসে বরাবরের মতোই চুলের ভাঁজে চুমু আঁকে সে। এদিকে নেহা লুকিং গ্লাসে সবটাই দেখতে পারে। তুর্য তারাকে কাছে দেখে সে হালকা হেসে চোখ নামিয়ে নেয়। গাড়ি চলছে আপন মনে। রাস্তায় তখনও রাতের বৃষ্টির ছাপ, চারপাশ ভেজা কাদা মাখা, ধুলোর গন্ধ বাতাসে টানছে। আকাশে সূর্য উঠলেও রোদ পুরোপুরি ঝলমল করছে না। হালকা মেঘ ঢাকা আলোর মধ্য দিয়ে যেন এক ধরনের নরম ছায়া মাটিতে পড়ছে। গাছের পাতাগুলোতে এখনও টলমল করছে জলের কণা, হাওয়া লাগলেই সেগুলো ফোঁটার মতো ঝরে পড়ে নিচে। রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি ছোট ছোট পুকুরের মতো দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও চাকা ঘুরলে সেই পানিতে ছিটে ওঠে জলরাশি। মাঝে মাঝে পাখিরা রাস্তায় নেমে স্নান করে যাচ্ছে, আবার গাড়ির আওয়াজে ভয়ে উড়ে যাচ্ছে মাথার উপরে। রাত 8টা। তারা এসেছে সন্ধ্যা 6টার দিকে। এসেই তারা আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। তারপর যে যার রুমে চলে যায়, কারণ তারা বড্ড বেশি ক্লান্ত। এতটা পথ জার্নি করে সকলের অবস্থা বেশ খারাপ, তাই কেউ আর 1 মিনিটও নষ্ট না করে খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। ফারদিনরা আজ রাত থেকে কাল চলে যাবে যে যার বাসায়, কারণ অনেক দিন পার হয়ে গেছে, তার উপর কলেজ যাওয়া হয় না তাদের, তাই আর বেশি দিন থাকা যাবে না। কাল সকালে চলে যাবে নিজেদের বাসায়। আজ রাত 8টা বাজতেই যেন তারাকুঞ্জ পুরো নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে যেন মধ্যরাত, সকলে ঘুমিয়ে আছে। সকলে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি আজ যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই এত নিস্তব্ধ তারাকুঞ্জ। অন্যদিকে তারা ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরে বের হয়। শরীরটা এখন তার কিছুটা ভালো লাগছে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই ভালো লাগছে। সকালে তুর্য ওষুধটা দেওয়ার তার বেশ কাজে লেগেছে সেটা। এখন আর তার পেট কিংবা প্রাইভেট পার্ট ব্যথা করছে না, তবে হালকা আছে, তবে সেটা বোঝার মতো নয়। শরীরটা এখন তার বড্ড ঝরঝরে লাগছে। তারা সোজা চলে যায় ড্রেসিং টেবিলের কাছে। এখন একটু শরীরে লোশন ক্রিম এসব মেখে আরামসে শুয়ে একটা ঘুম দেবে সে। তারা হাতা উঠিয়ে হাতে পায়ে লোশন দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। আজকের আবহাওয়াটা কিছুটা ঠান্ডা, তাই তারা শরীরের চাদর জড়িয়ে শুয়ে শান্তিতে চোখ বন্ধ করে ফেলে। রাত 12টা। কারো উষ্ণ স্পর্শ তারার ঘুম কিছুটা ছুটে আসে মুখে গলায়, কারো উষ্ণ ঠোঁটের স্পর্শ পাচ্ছে তারা।
তার উপর দাড়ির খোঁচা অনুভব করছে। তারার এবার ঘুমটা ছুটে আসে, পিট পিট করে তাকায়। তাকাতেই দেখতে পায় তুর্য তাকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। তারা তা দেখে কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে ওঠে, তুতু তুর্য ভাই, আপনি এখানে? তারার কথায় তুর্য চোখ তুলে তাকায় তারার পানে। তারা তুর্যের চোখের পানে তাকায়, কেমন মাতাল করা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যা দেখে শুকনো ঢোক গেলে সে। তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তারার পানে এগিয়ে এসে আলতো ঠোঁটে স্পর্শ করে তারার ঠোঁটে। ছোট্ট একটা শব্দ করে চুমু এঁকে তারার কপালের সাথে কপাল মিশিয়ে মাতাল কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, কি করব বুঝতে পারছিলাম না। কাল রাতের পর আজ আর তোকে একা ছেড়ে থাকতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম, নিজের মনকে বারবার জানান দিয়েছিলাম তারা অসুস্থ, আজ না হয় দূরত্ব বাড়া, কিন্তু মন যেন তা চাইছে না। নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, যেন মরে যাবার মতো একটা অনুভূতি, তাই না পেরে চলে এসেছি। একটানে কথাগুলো বলে থামে তুর্য। তুর্যের এমন অদ্ভুত হঠাৎ আবির্ভাব আর কথাগুলো শুনে তারার শরীরে সমস্ত রক্ত যেন জমে আসে। বুকের ভিতর ধকধক করে কেঁপে উঠতে থাকে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে, নিঃশ্বাসটা যেন আটকে যায় কোথায় যেন। তারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার তুর্য তারার কানের কাছে গিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আই নিড ইউ বেবি। বলেই তুর্য তারার কানে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তারা কেঁপে ওঠে মৃদু ভয়ে, তার জীবন শেষ। কাল রাতের কথা মনে পড়তেই তার বুক ধুকপুক করছে। আজকে হয়তো আবার সে কালকের ভয়ানক রাতটির মুখোমুখি হতে যাচ্ছে। ভাবতেই তার আত্মা বের হয়ে যাবার জোগাড়। এর মাঝেই তুর্য তারার বুকের দিকে হাত বাড়িয়ে তারার নাইট ড্রেসের ফিতা খুলতে থাকে। তারার গালে ছোট্ট চুমু খেয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে নেশালো কণ্ঠে বলে ওঠে, সরি বেবি, আমার আপনার কাছ থেকে দূরে থাকা অসম্ভব, তাই প্লিজ এখন থেকে অভ্যাস করে নিন। এখন থেকে রোজ আপনার এসব সহ্য করতে হবে, কিছুই করার নেই। কাছে যখন একবার টেনেছেন তখন এর ফলটাও ভোগ করুন। বলেই তুর্য তারা ড্রেসটা খুলে ঠোঁট ডোবায় পুরো শরীর জুড়ে। আবেশে চোখ বন্ধ করে নেয় তারা। ধীরে ধীরে স্পর্শ আরও বেশি প্রখর হয়, যা সইতে না পেরে তারার চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। আর তুর্য মেতে থাকে তার তাড়াতে। রাত নেমেছে গভীর, যেন আকাশটাও ঘুমিয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে আসা শীতল হাওয়া মৃদুভাবে পর্দাকে নাড়া দিচ্ছে। আলো আঁধারির খেলায় ঘরের ভেতরটা হয়ে উঠেছে অপার্থিব। ডিম লাইটের ম্লান আলোয় তাদের ছায়া মিশে গেছে দেওয়ালের গায়ে, যেন এক চুপচাপ গল্প বলছে কারো। আর এই নিস্তব্ধ রাতে দুজন মানুষ ভেসে বেড়াচ্ছে ভালোবাসার গভীর গহ্বরে। সকাল 6টা। ভোরের নরম আলোতে ঘুম ভেঙে যায় তুর্যের। আস্তে আস্তে চোখ খুলে তাকায় সে। চোখ খুলতেই তার বুকে উপস্থাপন করে তারাকে। তারা তার বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। তুর্য তারার পানে তাকায়, কি সুন্দর ঘুমিয়ে আছে। তুর্য মুগ্ধ হয়ে শুধু দেখছে, যেন আজকে সকালের সবচেয়ে সুন্দর দৃশ্য তার চোখের সামনে। তুর্য হালকা হেসে তারার কপালে আলতো করে চুমু আঁকে। মেয়েটা যেন তার সব কিছু আজকাল। মেয়েটাকে ছাড়া এক বিন্দু সে থাকতে পারে না। তার পুরোটা জুড়ে শুধুমাত্র এই একটা মানুষের অস্তিত্ব। তার একমাত্র বেঁচে থাকার কারণ এই মেয়ে, যে তার একমাত্র শান্তির জায়গা। দুনিয়ার সকল ক্লান্তি যেন শুধুমাত্র এই মেয়েটাকে দেখলে তা এক নিমিষে শেষ হয়ে যায়। তুর্য তারার পানে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। সে এবার পাশ থেকে তার ফোনটা হাতে নেয়। 6টা বেজে 20 মিনিট। তুর্যকে এখন যেতে হবে। তার আজ বেশ কাজ আছে, অনেক দিন ধরে অফিস যাওয়া হয় না। তার ওপর তার নতুন অফিসটার কাজ কত দূর এগোলো সেটাও তো তাকে দেখতে যেতে হবে। তুর্য এবার ফোনটা আগের জায়গায় রেখে খুব সাবধানে তারাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। সে চায় না তারার ঘুম ভাঙতে। দুদিন ধরে মেয়েটা তার জন্য ঘুমাতে পারছে না, তাই সে আর তারার ঘুমটা ভাঙাতে চাচ্ছে না। তুর্য তারার দিকে ঝুঁকে শব্দ করে চুমু খেয়ে কিছু সময় তারার পানে তাকিয়ে থেকে হালকা হেসে বেরিয়ে যায়। দরজা লক করে আর পেছনে ফেলে যায় ঘুমন্ত তারাকে। বেলা 11টা। সকালে যে যার ঘরে আছে। ফারদিনরা এখনও যায়নি, যদিও তিথি এখন যাবে না, যেহেতু এখন এবারই নতুন আত্মীয়, তাই সে থেকে যাবে। আর সে তাজকে ছেড়ে এখন তো আরও যাবে না, এই বাড়িতেই পড়ে থাকবে তার যতদিন মন চায়, আর এখান থেকেই কলেজ যাতায়াত করবে। তাই সে যাচ্ছে না এখন। তবে ফারদিন রাত চলে যাবে বিকেলের দিকে, সেই জন্য সকলে গোছগাছ করছে। শ্রাবন্তী নিজের রুম থেকে বেরিয়ে তিথির রুমের দিকে পা বাড়াতেই চোখ পড়ে জয়ের দিকে। জয় এদিকে আসতে তা দেখে থেমে যায়। আর জয়ও শ্রাবন্তীকে দেখে থেমে যায়। জয় শ্রাবন্তীকে দেখে হালকা হাসে। শ্রাবন্তীও প্রতি উত্তরে মুচকি হাসে। জয় শ্রাবন্তীর কাছে এসে বলে ওঠে, আপনারা কখন যাবেন? জয়ের কথা শুনে শ্রাবন্তী হালকা হেসে উত্তর দেয়, এই তো বিকেলের দিকে। আর আপনারা কবে যাচ্ছেন? শ্রাবন্তীর কথায় জয় মৃদু হেসে বলে ওঠে, আমাদের যেতে এখনো দেরি আছে। জয়ের কথায় মনে মনে খুশিতে গদগদ হয়ে পড়ে শ্রাবন্তী। জয়রা থাকছে মানে এখনো অনেকদিন হাতে, তাহলে বাড়িতে রোজ করে আসা যাবে। আর সময় হলে তার মনের কথাটাও না হয় বলে দিবে জয়কে। শ্রাবন্তীর ভাবনার মাঝেই জয় গলা খাকিয়ে থেমে থেমে বলে ওঠে, আসলে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি?
জয়ের কথায় শ্রাবন্তী খুশিতে মাথা উপর নিচ নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলুন। শ্রাবন্তীর কথায় জয় কিছু সময় চুপ করে থাকে। শ্রাবন্তী উৎফুল্ল হয়ে চেয়ে আছে জয়ের কথা শোনার জন্য। জয় এবার নিজেকে সাহস করে আমতা আমতা করে বলে ওঠে, আসলে আমি আপনাকে আমি আপনাকে বলেই তোতলাতে থাকে। জয় তা দেখে শ্রাবন্তী হেসে জয়কে জিজ্ঞেস করে ওঠে, আমি আপনাকে কি বলুন? শ্রাবন্তীর কথায় জয় ফের বলে ওঠে, আমি আপনাকে কি হলো বলুন, আপনি আমাকে কি? শ্রাবন্তীর কথায় জয় কিছু সময় চুপ থেকে নিজেকে সাহস জোগায়। শ্রাবন্তী চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে জয় তাকে কি বলবে সেটা ভেবে। জয় এবার নিজেকে অনেকটা সাহস জুগিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে বলে ওঠে, আসলে আমি আপনাকে। আর বলতে পারে না জয়, তার আগেই শ্রাবন্তীর মুঠো থাকা ফোনটি বিকট এক শব্দে বেজে ওঠে। আর সেখানেই থেমে যায় জয়। শ্রাবন্তী ফোনটা সামনে ধরে দেখে তার বাবা কল দিয়েছে। শ্রাবন্তী তড়িঘড়ি করে ফোন তুলে কানে ধরে বলে ওঠে, হ্যাঁ বাবা বলো। শ্রাবন্তীর কথায় ওপাশ থেকে তার বাবা কি বলছে তা শোনা যাচ্ছে না। জয় শ্রাবন্তীর দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে শ্রাবন্তীর ঠোঁটের কোণে লেগে থাকা জলজল হাসিখানা মুহূর্তে নিভে যায়। ফিকে হয়ে যায় তার হাসি ঠোঁটের কোণে। এখন তার কোনো হাসি লেগে নেই। সে চুপচাপ ওপাশে থাকা তার বাবার কথাগুলো শুনছে। জয় অবাক চোখে তাকাচ্ছে শ্রাবন্তীর দিকে। হুট করে শ্রাবন্তী ঠোঁটের কোণের হাসি মিলিয়ে যাবার কারণ খুঁজছে। সে ভেবে পাচ্ছে না ওপাশের লোকটি তাকে কি বলছে, যার কারণে শ্রাবন্তী এমন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জয়ের কপালে 3 ভাঁজ পড়ে। এদিকে শ্রাবন্তী ফোনটা রাখে তা দেখে জয় শ্রাবন্তীকে জিজ্ঞেস করে ওঠে, কিছু কি হয়েছে শ্রাবন্তী? জয়ের কথায় শ্রাবন্তী জয়ের পানে তাকায়। জয় শ্রাবন্তীর চোখের দিকে তাকায়। তার কেন জানি মনে হলো ওই চোখ হাহাকার করছে, কেমন জানি এক চাহনি তার। জয় অবাক হয়ে তাকিয়ে আছে। শ্রাবন্তী জয়ের পানে তাকিয়ে গভীর কণ্ঠে বলে ওঠে, তেমন কিছু নয়। আচ্ছা আমি আসছি, আমাকে আবার ব্যাগ গোছাতে হবে, বাই। বলে শ্রাবন্তী আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, এক প্রকার দৌড়ে চলে যায় নিজের রুমের দিকে। চোখ বেয়ে তার গড়িয়ে পড়ে অশ্রুকণা। জয় অবাক হয়ে তাকিয়ে আছে শ্রাবন্তীর পানে। হুট করে কি হয়ে গেল বুঝতে পারছে না সে। শ্রাবন্তীর এভাবে চলে যাওয়াটা সে মানতে পারছে না। তার যে কিছু কথা বলার ছিল শ্রাবন্তীকে, অনেক কথা বলার ছিল। শ্রাবন্তী দৌড়ে গিয়ে নিজের রুমের দরজাটা বন্ধ করে দেয়। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে হুট করে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে নিচে। ডান হাত দ্বারা কপাল চাপড়াতে চাপড়াতে বলে ওঠে, আমি কি করলাম, কি করলাম আমি? কেন আমি কাউকে ভালোবাসতে গেলাম? কেন? আমি তো ভুলেই গিয়েছিলাম আমার সত্যিটা। কি করে ফেললাম আমি? হুট করে কি হয়ে গেল আমার সাথে? আমি এত বড় ভুল কি করে করলাম? কি করে? জয়কে যে আমি কোনোদিনও পাবো না, কোনোদিনও না। তাহলে কেন তাকে ভালোবাসলাম? হায় ঈশ্বর, এ তুমি কি করলে, কি করলে আমার সাথে? যখন তাকে আমি পাবোই না, তাহলে কেন আমার মনে তার জায়গা দিলে? কেন? আমি যে জয়কে ভালোবেসে ফেলেছি, ওকে আমি কি করে ভুলবো? কি করে? কেন এমনটা করলে তুমি? কেন করলে এটা? বলেই শ্রাবন্তী পাগলের মতো কান্না করতে থাকে। আজ এত হাসি খুশি মেয়েটার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র অশ্রুকণা, যার কোনো শেষ নেই। আজ চাইলেও সে থামাতে পারছে না। শ্রাবন্তীর মনে এক তীব্র ঝড় বইছে। পাগলের মতো চিৎকার করে কাঁদছে আজ শ্রাবন্তী। বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে। চারপাশে সবকিছু হঠাৎ যেন বোবা হয়ে গেছে। মনের এক কোণে গুমড়ে কাচ্ছে এক অনাবিষ্কৃত যন্ত্রণা। বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রশ্নগুলো যেন ধাক্কা দিয়ে চলেছে নিজের অস্তিত্বে। কেন, কেন এমন হলো? বারবার ফিরে আসছে সেই মুহূর্তটা যখন জয় তাকে কিছু বলার চেষ্টায় ছিল, আর ঠিক তখনই সবকিছু পাল্টে গেল। এই ঠিক তখনই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। প্রতিটি নিঃশ্বাসে হাহাকার, প্রতিটি চিন্তায় পুড়ে যাচ্ছে তার আত্মা। মনে হচ্ছে ভালোবাসা যেন তার জন্য নয়, বা যদি থেকেও থাকে তা নিছক এক নিষ্ঠুর পরিহাস। সন্ধ্যা 6টা, ফারদিনরা চলে গেছে বিকালের দিকে। সকলের কাছে বিদায় নিয়ে তারাকুঞ্জ ছেড়ে চলে গেছে যে যার বাসায়। সকলে এখন যে যার ঘরে আছে। আজ তারাকুঞ্জের বসার ঘরে কোনো আড্ডা কিংবা চিল্লাচিল্লি নেই। পুরো স্তব্ধ তারাকুঞ্জ, যে যার ঘরে আজ সকলে। ফারদিনরা চলে যাওয়ার পর যেন পুরো তারাকুঞ্জটা খালি খালি লাগছে। পুরো বাড়িটাকে যেন তারাই মাতিয়ে রাখতো। তাই ওদের জন্য সকলের বেশ মন খারাপ। তাই আর কেউ আড্ডায় বসেনি। বড়রা সকলে যে যার ঘরে আছে। লাবণ্য, মেঘা ওরা পড়তে বসেছে, কারণ আর কিছুদিন পর তাদের ফাইনাল পরীক্ষা। নেহার রুমে ল্যাপটপে কাজ করছে। তাহসানরা একটু বাইরে গেছে। টয়া, ডালিয়া বেগম, নাতাশা ওরাও তাদের রুমে আছে। তারাও তিথি যে যার ঘরে আছে। জয় নিজের ঘরে মনমরা হয়ে বসে আছে। সে তাহসানদের সাথে বের হয়নি, তার কারণ তার কোনো কিছুই ভালো লাগছে না।
কারণ শ্রাবন্তী চলে যাওয়ার সময় তার সাথে কথা তো দূর, তাকায়নি অবধি। সে আগ বাড়িয়ে কথা বলতে গেলেও শ্রাবন্তী তাকে এড়িয়ে গাড়িতে উঠে পড়ে। এই নিয়ে তার অনেক কষ্ট হয়। সে যেন কিছুতেই মানতে পারছে না শ্রাবন্তীর এই এড়িয়ে যাওয়াটা। তার উপর এখন তার কথাটাও সে বলতে পারেনি। শ্রাবন্তীর সাথে ঝগড়া করতে করতে কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেললো বুঝতেই পারলো না। যখন সেটা বুঝতে পারলো তখন বলতে গিয়েও বলতে পারলো না। তার উপর শ্রাবন্তীর এই ব্যবহার তাকে বড্ড বেশি পোড়াচ্ছে, কিছুতেই যেন মেনে নিতে পারছে না সে এসব। তারা নিজের রুমে বিছানার সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে হুমায়ুন আহমেদের লেখা হিমু বইটি পড়ছে খুব মনোযোগ সহকারে। তার একা একা ভালো লাগছিল না, তার উপর যে তিথির কাছে যাবে সেইটুকু তার শরীরে কোলাচ্ছিল না, তাই সে নিজ ঘরে বসে উপন্যাসটাই পড়ছিল। আর এখন অবধি তুর্য আসেনি, তাই আর তার কোনো কিছুই ভালো লাগছিল না দেখে বসে বসে উপন্যাসটাই পড়ছে। নেহা দীর্ঘ 1 ঘন্টা ল্যাপটপে কাজ করছে। ফাহিমকে কিছু ফাইলের পিকচার পাঠাতে নেহা ফটোজে ঢুকে এক এক করে সব ছবি পার করে সেই কাঙ্ক্ষিত ফাইলগুলো খুঁজে চলছে, কিন্তু পাচ্ছে না। তাই বিরক্ত হয়ে নেহা একেবারে নিচে যেতে থাকে। সবার নিচে যেতেই একটা ছবিতে হুট করে তার চোখ আটকে যায়। সে কিভাবে ছবিটাকে ক্লিক করে, সাথে সাথে ছবিটি বড় হয়ে যায় আর তার চোখের সামনে ভেসে ওঠে একটি হাস্যোজ্জ্বল যুবকের মুখ। নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। যুবকটির ছবিটি তার আড়ালে তোলা, যেটা নেহা নিজ হাতে তুলেছিল 5 বছর আগে। প্রাণখোলা হাসিতে মেতে উঠেছে যুবকটি। নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটির দিকে। এ যেন তার একমাত্র শান্তি। নেহার চোখের সামনে শত শত দৃশ্য ভেসে উঠল। নেহার বুক যেন এবার ভারী হয়ে উঠল। মনে হচ্ছে যেন তার বুকের বাপাসটায় কেউ বিশাল আকৃতির পাথর বসিয়ে রেখেছে, যার ভার সে সইতে পারছে না। হুট করেই নেহার চোখটা ভিজে উঠল। মনে হচ্ছে কিছু একটা যেন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কিছুতেই তা পারছে না। গলাটা কেমন ধরে আসছে, তার প্রচণ্ড রকমের ব্যথা করছে। গলায় আটকে থাকা কিছু একটা এসেও আসছে না। নেহা আবার ছবিটির দিকে তাকিয়ে হাহাকার কণ্ঠে বলে ওঠে, যদি তাকে না পাওয়ারই ভাগ্যে থাকে তাহলে আমরা তাকে ভালো কেন বাসি বলতে পারো? ভালো না বাসলেও তো হতো, তাহলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না আজ। একতরফা ভালোবাসা তো বেদনাদায়ক কেন, যা এইভাবে একটা মানুষকে ধ্বংস করে দেয়। কথাগুলো বলতেই নেহার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে থাকে। নেহার গলাটা কেমন তার ভার হয়ে আসছে। সে চাইছে না কান্না করতে, নিজেকে যতটা পারে সে নিজেকে শক্ত রাখতে চায়। নেহার হাত দ্বারা নিজের চোখের পানি মুখগুলো মুছে নেয়। সে চায় না কাঁদতে, আর যাই হোক, তাকে যে কান্না মানায় না। নেহা নিজেকে শান্ত করে এবার ছবির পানে তাকিয়ে মলিন হেসে বলে ওঠে, তোকে পাইনি তো কি হয়েছে, সারা জীবন তো তোকে নিজের চোখের সামনে দেখতে যেতে পারবো। এটাই আমার শান্তি। তোর প্রতি আমার ভালোবাসাটা মৃত্যু অবধি থেকে যাবে। আমি তোর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই, আর কিছু আমার আর প্রয়োজন নেই। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা লেখা নেই, না পেয়েও ভালোবাসা যায়। তুই বরং ভালো থাক, খুব বেশি ভালো থাক। বলেই নেহা নিজের কষ্টটাকে চাপা দিয়ে প্রাণখোলা একটা হাসি হেসে ছবিটি পরিবর্তন করে। নিজের কাজে মন দেয়। সে চায় না নিজের আঘাতগুলো বারবার মনে করে আরও বেশি তা আঘাত করতে। সে এবার তার জীবনটাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে চায়, নিজেকে ভালোবাসতে চায়, শুধুমাত্র নিজেকে। দেখতে দেখতে দুদিন পার হয়ে গেছে সকলের জীবন থেকে। এখন সকলে যে যার রুটিন অনুযায়ী চলা শুরু করেছে। আগের নিয়মে সকলে এখন ব্যস্ত হয়ে পড়েছে যে যার কাজ ও পড়াশোনা নিয়ে। তারা কলেজ যাওয়া শুরু করেছে, অনেকদিন গ্যাপ দেওয়া হলো। সামনে তার পরীক্ষা, এই বছরটাই শেষ, তারপর তো ভার্সিটি। তাই আর পড়াশোনা মিস দেওয়া যাবে না। তাই সে এবার মন দিয়ে পড়াশোনাটা করতে চায়। কলেজ যাবার পর তার অবশ্য কোনো ঝামেলা হয়নি, আর না কেউ তাকে কটাক্ষ করে কথা বলেছে। বরং উল্টো তাকে দেখলে সকলে সালাম দেয়। এটাই বেশ অবাক হয়েছে তারা। প্রথম দিন এটা বিরক্ত লাগলেও এখন আর তার বিরক্ত লাগে না, বরং ভালোই লাগে। আর এদিকে তারা কলেজ আসার পর আর প্রণয়কে দুদিনে দেখেনি সে। কলেজে না আসে না ক্লাসে। তারপর জানতে পারলো প্রণয় কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছে। এটা শোনার পর অবশ্য অনেক অবাক হয় তারা। হুট করে প্রণয় জব ছাড়ার কারণ খুঁজে পেল না তারা। প্রথমে কিছুটা প্রণয়কে নিয়ে ভাবলেও পরে আর এই বিষয়টা নিয়ে সে ভাবে না। বলতে গেলে এক প্রকার মাথা থেকে তা বের করে ফেলে দিয়েছে। সূর্যও ব্যস্ত হয়ে পড়েছে আজকাল। তার বেশ কাজের চাপ থাকে, অনেকদিন পর অফিস জয়েন করায় বেশ প্রেশার পড়েছে তার উপর। আবার পাশাপাশি তার নতুন কোম্পানির কাজটাও দেখতে হচ্ছে। এর মাঝে দুদিন জয় বেশ চেষ্টা করেছে শ্রাবন্তীর সাথে যোগাযোগ করার, কিন্তু পারেনি, কারণ শ্রাবন্তীর নাম্বার তার কাছে নেই। তার উপর এই দুদিন ফারদিনরা সময় করে কলেজের পর এসে ঘুরে গেলেও শ্রাবন্তী আসে না। কেন আসে না সেটাও তার জানা নেই। আবার সে তারা কিংবা কাউকে হুট করে শ্রাবন্তীর কথা জিজ্ঞেসও করতে পারছে না। হুট করে জিজ্ঞেস করাটা কেমন খারাপ দেখায়, সবাই কি ভাববে তাকে নিয়ে, সেই চিন্তায় সে আর কাউকে জিজ্ঞেস করে না। এদিকে শ্রাবন্তীর কোনো খোঁজ পেয়েও সে পাচ্ছে না, জানিয়ে সে নিজে নিজের উপর বেশ বিরক্ত।
রাত ৯টা। আজ তুর্য বাসায় বেশ তাড়াতাড়ি ফিরেছে, বলতে গেলে সন্ধ্যা নাগাদ সে ফিরে এসেছে আর এসেই সোজা কাজ করতে বসে গেছে। অফিসে তার ভালো লাগছিল না আর বড্ড বেশি মাথাটাও তার ধরেছিল। তাই সে আর অফিসে না থেকে বাসায় চলে আসে আর এসে ফ্রেশ হয়ে তারপর বাকি কাজগুলো নিয়ে বসে পড়ে। এসে তারার সাথে দেখা করতে পারেনি, তার কারণ তারা সকলের সাথে ছাদে বসেছিল। তাই আর তারাকে বিরক্ত না করে সে কাজ নিয়ে বসে পড়ে। সেই সন্ধ্যা থেকে সে কাজ করেই যাচ্ছে। সূর্য যখন মন প্রাণ দিয়ে কাজ করতে ব্যস্ত তখন তার রুমে প্রবেশ করে তারা। সে কিছু সময় আগে শুনতে পারে তুর্য বাসায় এসেছে, তাই দেরি না করে চলে এসেছে তুর্যের রুমে। আর এসেই দেখতে পায় তুর্য কাজ করতে ব্যস্ত। তারা তুর্যের পানে তাকায়। আজ দুদিন ধরে মানুষটাকে তেমন দেখা হয় না। সকালে তার ঘুম থেকে ওঠার আগেই চলে যায়, আবার রাতে তার ঘুমিয়ে পড়ার পর রাতে বাসায় আসে। বলতে গেলে কখন আসে কখন যায় তার কিছুই জানে না। তারা যখন তুর্যকে দেখতে ব্যস্ত তখন তুর্য তারার উপস্থিতি বুঝতে পেরে সামনের দিকে চোখ তুলে তাকায়। তাকাতে দেখতে পায় তারাকে, তার পানে তাকিয়ে আছে। তা দেখে তুর্য হালকা হেসে ডান হাত বাড়িয়ে কাছে ডেকে বলে ওঠে, কোথায় থাকিস সারাদিন, দেখি দরজা লাগিয়ে কাছে আয়। তুর্যের কথায় ঘোর ভাঙে তারা তুর্যের হাতের পানে। তো একবার তুর্যের পানে তাকিয়ে হালকা হেসে খুশিতে গদগদ হয়ে দরজাটা লাগিয়ে এগিয়ে যায় তুর্যের কাছে। তুর্যের কাছে আসতেই তুর্য তারার হাত ধরে তার কোলে বসিয়ে দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে। তারার গালের এক পাশ দিয়ে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, দুপুরে খেয়েছিলি? সূর্যের কথায় তারা উপর নিচ মাথা নাড়ায়। তা দেখে সূর্য তারার চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলে ওঠে, এখন কিছু খাবি, আনাবো কিছু? সূর্যের কথায় এবারও তারা কথা না বলে শুধু দুপাশে মাথা নাড়ায়। তা দেখে সূর্য তারার গালে ছোট করে একটা চুমু খেয়ে বলে হেসে ওঠে, আচ্ছা তাহলে তুই বসে থাক, আমার আর একটু কাজ আছে, সেগুলো শেষ করে নেই, কেমন? সূর্যের কথায় তারা মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। সূর্য তা দেখে হালকা হেসে তারাকে কোলে রেখে ল্যাপটপে কাজ করতে শুরু করে এক হাত দিয়ে। তারা তুর্যের কোলে চুপচাপ বসে আছে, তুর্য কাজ করছে তা দেখে তারা ল্যাপটপের পাশে তাকায়, সেখানে তুর্যের ফোনটা রাখা আছে। তা দেখে তারা হাত বাড়িয়ে সেটা নেয় হাতে। তুর্য সেদিকে এক পলক তাকিয়ে ফের কাজে মন দেয়। তারা ফোনটা হাতে নিয়ে হেসে ফোনটা অন করতে দেখে পাসওয়ার্ড দেওয়া। হাসি মিলিয়ে যায় তার, সে ফোনের দিকে একবার তাকায় তো একবার তুর্যের দিকে। তুর্য কাজ করছে, তারা তুর্যের কাছে ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, পাসওয়ার্ড। তারার কথায় তুর্য ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায় তারার পানে। তারা তার দিকে ঠোঁট উল্টে তাকিয়ে আছে, তা দেখে তুর্য ফের ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে ওঠে, তাজরিন খান। তারা অবাক চোখে তাকায় তার পানে। তারা তুর্যের চোখে ল্যাপটপের দিকে, তারা অবাক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, এটা কি ফোনের পাসওয়ার্ড তুর্য ভাই? তারার কথায় তুর্য সেইভাবে ছোট করে উত্তর দেয়, হুম। তুর্যের কথায় তারা তো অবাক, মনে মনে ভাবে তার নামে তুর্য ভাই তার ফোনের পাসওয়ার্ড দিয়েছে। ভাবতেই তার মনে লাড্ডু ফুটতে থাকে। তারা তড়িঘড়ি করে পাসওয়ার্ডটা সত্যি কিনা তা দেখার জন্য তুর্যের বলা পাসওয়ার্ড বসিয়ে ওকে দিতেই সঙ্গে সঙ্গে খুলে যায়। তারা তো তা দেখে খুশিতে মরে যাবার উপায়, লক খুলে গেছে। তারা এবার ফোনের কি অ্যাপস আছে তা দেখতে থাকে, কিন্তু দেখেই তার মুখ ভোতা হয়ে যায়। কাজের কাজ জিনিস ছাড়া আহামরি কোনো অ্যাপস নেই। তারা তা দেখে নিজেই তার প্রিয় কিছু গেমস ডাউনলোড করে, কিছু সময়ের মাঝে তা ডাউনলোড হয়ে যায়। এবার সে রিল্যাক্সে খেলবে। তারা এবার নড়ে চড়ে ভালো করে বসে, কিছুটা নিচু হয়ে তুর্যের বুকের সাথে মাথাটা হেলান দিয়ে বসে পড়ে। তা দেখে তুর্য তাকে ভালো করে বসতে দিয়ে তারার পেটে এক হাত দিয়ে জড়িয়ে রাখে, কাজ করতে থাকে আর এদিকে তারা গেমসে মনোযোগ দেয়। রাত 10টা। তারা এখনো বসে বসে গেমস খেলছে আর একবার ডান দিক তো একবার বাম দিকে যাচ্ছে। তুর্য কাজ প্রায় শেষের দিকে, শেষ বলে ভুল হয়, শেষ হয়ে গেছে। এত সময় ধরে তারার এমন গেমস খেলতে খেলতে হেলে পড়ে। তবে এসবে একটুও বিরক্ত হয়নি তুর্য, বরং সে খুব ধৈর্য সহকারে কাজগুলো শেষ করেছে। তুর্য এবার ল্যাপটপটা অফ করে তারার পানে তাকায়। তারা গেমস খেলতে ব্যস্ত, তা দেখে এবার তুর্য তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তারা এই বলে চিল্লিয়ে তুর্যের পানে তাকিয়ে বলে ওঠে, এটা কি করলেন তুর্য ভাই, এই ম্যাচটা খেললে আমি জিতে যেতাম। বলেই ঠোঁট উল্টে ফেলে তারা। তা দেখেই তুর্য ফোনটা টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অনেক খেলেছিস, আর খেলতে হবে না, এখন বিছানায় চল। সূর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বলে ওঠে, রাত 10টা বাজে, কে বিছানায় যায়, আর খাবার খাবো না নাকি? মা এখনই ডাকতে আসবে। তারার কথায় সূর্য আগে নাই বলে ওঠে, কে ডাকতে আসবে না আসবে সেটা তোর ভাবতে হবে না, তুই আগে বিছানায় চল, আর খাবার পরে খেয়ে নিব, চল। সূর্যের কথায় তারা কাটকাট কণ্ঠে বলে ওঠে, না আমি যাব না, আপনি আমায় গেমস খেলতে দেননি। তারার কথায় সূর্য গিজগিজ করে বলে ওঠে, যাবি না মানে? তোকে যেতে হবে, এমনিতেই দুদিন ধরে তোকে কাছে পাই না, আর এতক্ষণ অনেক কন্ট্রোল করে রেখেছি, আর পারবো না, এখন তোকে আমার প্রয়োজন, বিছানায় চল। সূর্যের কথায় চমকে যায় তারা, ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলে ওঠে, মামা মানে? তারার কথায় এবার সূর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, মানে হলো এখন আমার মেয়ে ডাউনলোড করার কাজ হবে, চল। বলেই তুর্য তারাকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা কোলে তুলে নেয়। তা দেখে তারা ছোটাছুটি করতে করতে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে,
না 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 তুর্য প্লিজ, আজ না, প্লিজ প্লিজ তুর্য ভাই বলেই চিল্লাতে থাকে। কে শোনে কার কথা? তুর্য তারার কথায় কান্না দিয়ে সোজা লাইট অফ করে বিছানায় চলে যায়। বিছানায় তারাকে শুয়ে দিতেই তারা উঠে পালাতে নিলে তুর্য তাকে ধরে আবার জোর করে শোয়ায়। তারা হাত পা ছোটাছুটি করছে তা দেখে তুর্য বাঁকা হেসে তারার কানের কাছে গিয়ে বলে ওঠে, সরি বেবি। বলেই তারা শরীর থেকে ওড়না টেনে তারা দুই হাত জোড়া করে উপরের দিকে উঠিয়ে বিছানার সাথে বেঁধে দেয়। তা দেখে তারা ভয়ে শুকনো ঢোক গেলে সূর্য উঠে তার পরনের শার্ট খুলে নিচে ফেলে দেয়, তারাতে ডুব দেয়। সকাল 10টা, আজ শুক্রবার। তারাকুঞ্জের সকলে আজ বাসায় রয়েছে। ফারদিনরা এসেছে, ড্রয়িং রুমে বেশ আড্ডা জমেছে সকলের। সেই সকাল থেকে বাড়িটা পুরো গম গম হয়ে আছে কথার আওয়াজে। বড়রা চলে গেছে উপরে, তারা তাদের মতো বসে উপরে গল্প করছে। সকলের ভিড়ে টয়াও আছে, তবে সে নিজের মতো করে ফোন টিপে যাচ্ছে। সকলে গল্প করতে ব্যস্ত, তবে জয় মনমরা হয়ে বসে আছে। তার কারণ সকলে আসলেও শ্রাবন্তী আসেনি। সেটা নিয়ে তার বড় মন খারাপ। সে বুঝতে পারছে না হুট করে শ্রাবন্তীর নিখোঁজ হওয়ার কারণটা কি, আর শ্রাবন্তী কেন তারাকুঞ্জে আসছে না। সকলের কথা বলার মাঝখানে সিঁড়ি বেয়ে নেমে আসে তাজতুর্য। তারা সিঁড়ির দিকে তাকাতেই রাগে মুখ ফুলিয়ে অন্য পাশে ঘুরে যায়। তুর্যের চোখে পড়ে সেটা, তা দেখে সে ঠোঁট বাঁকিয়ে হাসে। তাজতুর্য আসতেই তিথি একটু চেপে বসে, কারণ তারা যেই ছোপাটায় বসেছে সেটাই শুধু সে আর তারা, আর কেউ নেই। তিথির সরে আসাতেই তুর্য তিথির পানে তাকিয়ে হালকা হাসে। তিথিও প্রত্যুত্তরে একটা হাসি উপহার দেয়। তুর্য সোজা বসে পড়ে তারার গা ঘেঁষে। তারা তুর্যকে বসতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে। তাজ তিথির পানে তাকায়, তিথি তা দেখে লাজুক হাসে। তাজ হালকা হেসে তিথির পাশে বসে পড়ে। তাজকে নিজের পাশে বসতে দেখে তিথির শরীর বেয়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। ভালোবাসার মানুষটা নিজের পাশে প্রথমবার বসার ফিলিংসটাই যেন আলাদা। তিথি লজ্জায় মাথা নামিয়ে নেয়। তাজ তিথিকে দেখে হালকা হাসে। এদিকে তুর্য তারার কাণ্ড দেখে সকলের আড়ালে তারার পেছনে হাত দিয়ে কোমর আঁকড়ে ধরে তার কাছে নিয়ে এসে বসায়, একেবারে গায়ে গা ঘেঁষে বসায় তাকে। এদিকে তারা চমকে তাকায়, তারা সকলের পানে তাকায়, সকলে গল্পে ব্যস্ত। তারা তড়িঘড়ি করে তার ওড়নাটা দিয়ে তার শরীর জুড়ে কিছুটা জায়গায় ওড়না ছড়িয়ে দেয়, যাতে তুর্য তাকে স্পর্শ করলেও কেউ সেটা দেখতে না পায়। তারা ভয়ার্ত চোখে শুধু আশপাশ তাকাচ্ছে, কারো চোখে না পড়ে যায় সেই ভয়ে। আর এদিকে তুর্য আরও একটা কাজ করে বসে থাকে, তারার জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেটে স্লাইড করতে থাকে। তা দেখে তারা তুর্যের দিকে ফিরে দাঁতে দাঁত চেপে চোখ রাঙায়। এতে কাজ হয় না তুর্যের। তুর্য আরও গা ছাড়া ভাব নিয়ে সকলের পানে তাকায়, আর অন্যদিকে তার হাত চলতে থাকে তারার মেয়েধীন পেটে। তুর্যের কাণ্ডে তারা অসহায় চোখে তাকায়। এই লোক নির্ঘাত তাকে কোনোদিন না কোনোদিন সকলের সামনে লজ্জায় ফেলাবে, কে জানে। সেটাই ভাবতে থাকে তারা। এদিকে টয়া তারা আর তুর্যকে দেখে রাগে কটমট করতে থাকে। রাগে হিসিয়ে মনে মনে বলে ওঠে, এবার তো কিছু একটা করতেই হবে, এদের আর সহ্য করা যাচ্ছে না, অনেক হয়েছে। এবার দেখ তোদের আমি কিভাবে আলাদা করি। তোকে আমি কিছুতেই তুর্যর বউ হতে দেব না। তুর্যের বউ যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র আমিই হব। বলেই টয়া হিংস্র হয়ে ওঠে। তারা আর তুর্যের পানে কিছু সময় তাকিয়ে সেখান থেকে ধূপধাপ পায়ে চলে যায় নিজ ঘরে। তার চলে যাওয়ার কারো কিছু যায় আসে না, বরং কেউ তার দিকে তাকায় না অবধি। তার সকলের মাঝখানে একটা জিনিস খেয়াল করতেই সে ভ্রু কুঁচকায়। নিজের কৌতূহল না দমিয়ে রাখতে পেরে তাজ কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে, কি ব্যাপার ফারদিন, তোমরা সবাই এলে, শ্রাবন্তী এলো না যে? তাজের মুখে শ্রাবন্তীর কথাটা শুনে তড়িৎ গতিতে তাকায় জয় ফারদিনের পানে। মনে মনে সে বেশ খুশি হয় তাজের কথায়। তার মনের কথাটা বলেছে, সেটা এত সময় ধরে বলতে পারেনি। জয় এক প্রকার চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ফারদিনের উত্তর শোনার জন্য। ফারদিন কিছু বলার আগেই পাশ থেকে তনি বলে ওঠে, শ্রাবন্তী এখান থেকে যাওয়ার পর আর কলেজ যায়নি। আমরা ফোন করেছিলাম ওকে, কিন্তু ও ধরেওনি। পরে ওর মা ধরেছিল, বলল আঙ্কেল নাকি অসুস্থ, তাই আসেনি কলেজে। টনির কথা শুনে তাজ ও বলে থেমে যায়। এদিকে জয় যেন পুরো বিষয়টা মানতে পারছে না, কেমন যেন তালগোল পাকাচ্ছে, তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে সেদিন শ্রাবন্তীর ফোনে কল আসার ব্যাপারটা। হুট করে শ্রাবন্তীর এমন সকলের থেকে আড়াল করার বিষয়টা সে বুঝতে পারছে না। মনে কেমন এক খটকা লাগছে। শ্রাবন্তীর বাবা আদৌ অসুস্থ তো নাকি অন্য কিছু, এসব ভাবতে থাকে জয়। এর মাঝে সকলে যে যার গল্পে মেতে উঠেছে। তুর্য এখন তারার পেটে স্লাইড করা বন্ধ করে সেখানে হাত রেখে চুপচাপ ফোন স্ক্রল করতে থাকে। তিথি লাজুক চোখে তাজের পানে তাকাতেই তাজ সকলের আড়ালে চোখ টিপ মারে। তা দেখে চোখ বড় বড় হয়ে যায় তিথির। তাজ বাঁকা হেসে উঠে গোল করে চুমুর ইশারা করে। তা দেখে তিথি তো অবাক, সে হা করে তাকিয়ে আছে তাজের দিকে। তাজ তা দেখে ফিসফিস করে বলে ওঠে, হা করে থাইকেন না ম্যাডাম, মাসি ঢুকে যাবে তো। তাজের কথায় থতমত খেয়ে যায় তিথি। চোখ বন্ধ করে সে তাজের পানে তাকিয়ে সে লজ্জায় মাথা নামিয়ে নেয়। তা দেখে তাজ বাঁকা হাসে।